নমস্কার, শুভ দুপুর। আমরা আজকের সাতকাহন অনুষ্ঠানে পেয়ে গিয়েছি নদিয়া জেলার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের বেলপুকুর ধুবুলিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবী এবং নতুনভাবে পাওনা আমাদের সাহিত্যের জগতে প্রথম পা রাখলেন সুব্রত ঘোষকে পেয়ে গিয়েছি আজকের সিটিএন টিভিতে। আর এখানেই আমাদের এই অনুষ্ঠানের এবং টিভি চ্যানেলের বড় বাড়তি পাওনা। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিটিএন টিভির তরফ থেকে সুব্রত বাবুকে। আর আজকে পেয়ে গিয়েছি মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে এসছেন আমাদের এই সময়কালের কবি বিষ্ণু ঘোষকে। নমস্কার। বিষ্ণু ঘোষ একাধারে কবিতা লেখেন, আবার সাম্প্রতিককালে একটি কবিতার পত্রিকাও তিনি সম্পাদনা করছেন। আমরা প্রথমেই শুনে নেব এই সময়কালের বিশিষ্ট রাজনীতিবিদ এবং নদিয়া জেলা পরিষদের সদস্য। এই যে ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি সামাজিক কাজে যার পা বাড়ানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেই রকম একজন মানুষ হচ্ছেন সুব্রত ঘোষ। আর এই সুব্রত ঘোষের কাছ থেকেই আমরা জেনে নেব সাম্প্রতিককালের সামাজিক প্রেক্ষাপট এবং আগামী দিন সামাজিকভাবে আমাদের মতো মানুষের কি করণীয়। আর সেই সাথে কয়েকদিন আগেই ঘটে গেল আমাদের খুব রোমাঞ্চকর একটি দিন, দোল উৎসব। সে সম্পর্কেও আমরা শুনে নেব আমাদের সুব্রত বাবুর কাছ থেকে তার অনুভূতির কিছু কথা। প্রথমেই আপনাদের সামনে, দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছেন সুব্রত বাবুর তার সুচিন্তিত নানান ধরনের অনুভূতির কথা নিয়েই আজকের সাতকাহন। বলছেন সুব্রত ঘোষ। নমস্কার দর্শক বন্ধুদের। আজকে আমরা যে আলোচনা করছি, এই আলোচনায় যেটা বলছেন দোল উৎসব। আমি নিপাট রাজনীতি করার লোক, ছোটবেলা থেকেই রাজনীতির জগতে আছি। নদিয়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য, কৃষ্ণনগর ২ নম্বর ব্লক সহ নদিয়া জেলা বেশিরভাগ অংশই আমার খুব পরিচিত এবং আমার রাজনৈতিক বিচারণ ক্ষেত্র। তা সেই হিসাবে আজকে সামাজিক প্রেক্ষাপটে যে দোলের অনুষ্ঠান আপনি বললেন, আমরা বাঙালিরা মূলত দোল উৎসব পালন করি। পরবর্তী ক্ষেত্রে যারা বাংলা ভাষাভাষী নয় মানুষ, তারা হোলি উৎসব পালন করে। ব্যাপারটা একই জায়গায়। প্রতিটা উৎসবের পেছনে যেমন আনন্দের কারণ আছে, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ারও একটা আঙ্গিক, একটা জায়গা আছে। হোলি, এই হোলিটা আমরা কেন করি? বিভিন্ন মতামত আছে, বিভিন্ন জায়গায় আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে, বা অনেকেই হয়তো আমার থেকে আরও ভালো জানেন যে, আপনারা হিরণ্যকশিপুর যিনি একজন ছিলেন, তার সন্তান প্রহ্লাদ, যে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন এবং হিরণ্যকশিপুর কোনো সময় চাইনি দৈত্যকুলে যে বিষ্ণুর উপাসক আমার বংশেকেও জন্মগ্রহণ করুন। তাকে বিভিন্ন রকমভাবে চক্রান্ত করে পাগলা হাতির সামনে ফেলে দেওয়া, তাকে বিভিন্ন রকমভাবে চক্রান্ত করে বিষ্ণুর উপাসনা করার কারণে দৈত্যরাজ যখন তাকে হত্যা করার বা নিধন করার পরিকল্পনা গ্রহণ করলেন, সেই সময় আমরা দেখলাম হোলিকা, যেটা হচ্ছে হিরণ্যকশিপুরের ভগ্নী, হোলিকার একটা বর ছিল যে সে আগুনের মধ্যে দিয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না, আগুন অটোমেটিক নিভে যাবে বা তার ক্ষতি হবে না। এই সূত্রে ধরে হিরণ্যকশিপুর তার বোনকে বললেন যে ভক্ত প্রহ্লাদকে এইভাবে তুমি হত্যা করো। তা সে যখন ভক্ত প্রহ্লাদকে হত্যা করার পরিকল্পনা নিয়ে আগুনের মধ্যে ভক্ত প্রহ্লাদকে নিয়ে ঝাঁপ দিলেন, যেহেতু তার মনের মধ্যে একটা কুবাসনা ছিল, তার জন্য হোলিকা কিন্তু সেদিন মারা গিয়েছিলেন, ভক্ত প্রহ্লাদের কিছু হয়নি। তা সেই উৎসবটাকে কেন্দ্র করি, কিন্তু সেই আনন্দে আমরা হোলি উৎসব পালন করি। তো এটা হচ্ছে একটা ধার্মিক ব্যাখ্যা কারণ। কিন্তু হোলি উৎসব এমন একটা জিনিস যেটা পশ্চিমবঙ্গের মাটিতে আপনি দেখতে পাবেন যে এখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব ভাষাভাষীর মানুষ আমরা কিন্তু একসাথে দোল উৎসব বলুন, হোলি বলুন, আমরা কিন্তু পালন করি। এখানে আমাদের জাতপাতের কোনো বিভেদ নেই। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ
সবাই মিলে একসাথে আবির খেলি, সবাই মিলে একসাথে হোলি করি। এটা আপনি পশ্চিমবঙ্গের মাটিতেই পাবেন, ভারতবর্ষের অন্য রাজ্যে কিন্তু এটা পাবেন না। আজকে এই উৎসবের মাধ্যমে আমরা যেমন পরস্পর কাছে আসতে পারি, পরস্পর মানুষকে ভালোবাসতে পারি, তেমনি সামাজিক দায়বদ্ধতা কিন্তু আমাদের অবশ্যই থাকা উচিত। আজকে দুর্গা পূজা কিন্তু নেই, দুর্গা পূজা কিন্তু দুর্গা উৎসব। এখানে সারা বাঙালির, পশ্চিমবঙ্গে বসবাস করে সমস্ত মানুষ এবং বিদেশেরও মানুষও কিন্তু এই দুর্গা উৎসব দেখতে আসছে। তেমনি হোলি কিন্তু আমাদের কাছে একটা উৎসব, দোল কিন্তু একটা উৎসব। উৎসব মানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ সেখানে কিন্তু মেলামেশা করবে, সেখানে তারা আনন্দ উপভোগ করবে, তারা একাকার হয়ে যাবে। এটাই তো আমরা চাই। কারণ আমরা যে দেশে বাস করি, ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন প্রজাতির মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এখানে বসবাস করি। তবু আমাদের মধ্যে কবির ভাষায় যেটা বলতে হয় যে নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। এটাই আমাদের ভারতবর্ষের কালচার, এটাই আমাদের পশ্চিমবঙ্গের কালচার। তাই আমরা যে উৎসবই করি, যাই করি, একটা মেলবন্ধন প্রত্যেকের থাকা উচিত, প্রত্যেকের কাছে, যে আমরা ভ্রাতৃত্ব, পারস্পরিক সহোদর্য, এইটা নিয়েই আমরা সবাই আগে যেতে চাই। এবং আগামী দিনে এই পশ্চিমবঙ্গকেই আমরা দেখতে চাই যে পশ্চিমবঙ্গ, যে সব ধর্মের মানুষ এখানে সুস্থভাবে, সুন্দরভাবে তার ধর্ম, তার কৃষ্টি, তার কালচারকে সে সহজভাবে গ্রহণ করে সকলে মিলে একসাথে বাস করতে পারবো। এটাই তো সামাজিকভাবে আমাদের সকলের কাম্য হওয়া উচিত। একদম ঠিক কথা বলেছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং মুখোমুখি যিনি সাক্ষাৎকার দিচ্ছেন, সুব্রত ঘোষ। আর এই সুব্রত ঘোষের যে উৎসব তিনি ব্যাখ্যা করেছেন আজকের সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে, সত্যি আমাদের সকলের মধ্যেই যেন একটা ঐক্যতা সৃষ্টি, কৃষ্টি নিয়েই আজকের বাংলায় কিন্তু আমরা বেঁচে আছি। সেই বাংলার বুকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু ভাষা আন্দোলন নিয়েও কিন্তু এরকম একটি উৎসবের মধ্যে দিয়ে কিন্তু আমরা বাঙালি আর বাঙালির অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম বাংলা ভাষার মাধ্যমে। এই সুব্রত বাবুই বাংলা ভাষা সম্পর্কে আগেও তার অনুভূতির কথা, তার সুচিন্তিত মতামত আমাদের টিভির পর্দায় দর্শকদের মুখোমুখি ব্যাখ্যা করেছেন। আমরা আরো কথা শুনে নেব সুব্রত দার কাছ থেকে। সুব্রত দা, এই যে আপনি তো বিশিষ্ট রাজনীতিবিদ, এই উৎসবকে কেন্দ্র করে আমরা দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের একটু সংযোগ মাত্রা বাড়িয়ে দেয়। অর্থাৎ মনে হয় রাজনৈতিকগতভাবেও এই উৎসবকে কেন্দ্র করে জনসংযোগের যে জায়গাটা বাড়িয়ে নেওয়ার যে চেষ্টা, উদ্যোগ তারা করে থাকেন, আমার মনে হয় এটাও কিন্তু এক ধরনের সামাজিক কাজ বলে মনে হয়। তা আপনার কাছে কি মনে হয় যে একজন পরোক্ষ রাজনীতিবিদ হিসাবে এই উৎসবকে কেন্দ্র করে আগামী দিন এবং বর্তমান সামাজিক কি ধরনের কাজ হতে পারে? এটা তো স্বাভাবিক ঘটনা। আপনি যদি কোনো জিনিসের বিজ্ঞাপন দেন, তাহলে তো আপনাকে যেটা সব থেকে পাবলিক প্লেস, যেটা লোকালেও জায়গা, সেই জায়গা আপনাকে খুঁজতে হবে। উৎসব মানে বিভিন্ন রকমের মানুষ, টোটাল মানুষ যেখানে এক জায়গায় জড়ো হয়, এক জায়গায় আনন্দ করে, এক জায়গায় থাকে। অতএব যত সংখ্যক মানুষের কাছে উৎসবের মাধ্যমে খুব সহজে পৌঁছে যাওয়া যায়, সেটা কিন্তু আপনি অন্য কোনো রকমভাবে পৌঁছাতে পারবেন না। তার জন্যই রাজনৈতিক নেতৃত্বই বলুন, রাজনৈতিক নেতাই বলুন, বিভিন্ন দল বলুন, তারা উৎসবের সময় মানুষের কাছে পরিষেবা প্রদান করে, পরিষেবা দিয়ে তারা মানুষের মনকে জয় করতে চায়, মানুষের কাছে যেতে চায়। এটা কিছু সময় যদি আপনি এইভাবে ধরেন। আর একটা জিনিস অন্যভাবে চিন্তা করুন। উৎসবের সময় একটা মানুষ জড়ো হয়েছে, প্রচুর মানুষ সেখানে আছে, সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আপনার ছোট্ট শিশুটিকে আপনি নিয়ে এসছেন, সে হাতছুটো হয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারে। আপনার ভিড়ের মধ্যে পড়ে গিয়ে একটা ফার্স্ট এডের প্রয়োজন হতে পারে। যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিভিন্ন রকমভাবে সেখানে মেলা বসে, অগ্নিসংযোগের কাজ থাকে, এই রকম নানাবিধ কারণ হতে পারে। তার জন্যই যারা বিভিন্ন কালচারের মানুষ আছে, শুধু রাজনৈতিক লোকেরাই নয়, আমাদের বিভিন্ন এনজিও সংস্থা আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তারাও তো মেলা খেলায় কাজ করে। কারণ আজকে মানুষ যখন আনন্দ করবে, সেই আনন্দটা যেন তার কোনো কারণে নিরানন্দ না হয়ে ওঠে, তার জন্যই কিন্তু আমাদের সামাজিকতার নাগরিক হিসাবে আমাদের কিন্তু এটা একটা প্রয়োজনীয়তা আছে। আর সেই কারণেই আমরা সেই পরিষেবাগুলো মানুষকে দিই। দেখেন, মানুষের মন পাওয়ার জন্য রাজনীতি করা
আর মানুষের সেবার জন্য রাজনীতি করে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যারা এই পশ্চিমবঙ্গে রাজনীতি করি, আমরা যে দলের রাজনীতি করি, আজকে বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের মন পাওয়ার জন্য রাজনীতি করে না, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য রাজনীতি। এই উৎসবকে বেছে নিয়েছে। এই উৎসবকে বেছে নেওয়া নয়, সব সময় বাংলার মানুষ আজকে দীর্ঘ 7 বছর, প্রায় 8 বছর হতে চলল, এই 8 বছরও মমতা ব্যানার্জি যতদিন বাংলার ক্ষমতা এসেছেন, বাংলার মা মাটির মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী যতদিন বাংলায় এসেছে, শুধু আপনি হোলি উৎসব, দুর্গা উৎসব নয়, সারা বছরই আমরা মানুষ আনন্দ মুখরিত হয়েই বসবাস করছি। মানুষের সুখ কষ্টের আর জায়গাটা নেই, সেটা বাংলার সরকার কিন্তু দেখিয়ে দিয়েছে। একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে যে লোক সংস্কৃতি উৎসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার প্রতিটা কর্নারে কর্নারে পৌঁছে দিয়েছেন উৎসবের পালা। আর এই উৎসবকে কেন্দ্র করেই বোধহয় আপনাদের মতো রাজনীতিবিদরা জনসংযোগ যেমন বাড়িয়ে যান এবং সমস্ত আঞ্চলিকভাবে যে সমস্ত উৎসব হারিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু পুনরুদ্ধার করছেন বর্তমানকালের সরকার। আমরা শুনে নেব সে সম্পর্কেও আমাদের সুব্রতদার কাছ থেকে, এই উৎসব এবং হারিয়ে যাওয়া উৎসবকে কিভাবে মেলবন্ধন ঘটাচ্ছেন তিনি, আর আপনারাই এর সৈনিক হিসাবে কিভাবে কাজ করছেন। ব্যাপারটা হচ্ছে, দেখুন, বাংলার কালচার যেটা ছিল সেই কালচারগুলো অনেকটা পিছিয়ে গেছিল, যে কোনো কারণই হোক, তার প্রিভিয়াস ইতিহাস যেটা আছে, রাজনৈতিক কারণ যেটা আছে, সেই কারণে আমরা হারিয়ে ফেলেছিলাম। আজকে বাংলার লোক সংস্কৃতি, বাংলার যে লোক সংস্কৃতি একটা বিশাল কালচার, সেই কালচার কিন্তু কিছুদিন আগেও হারিয়ে গিয়েছিল। বাংলার যারা আউল বাউল ফকিরের গান করতো তাদের মানুষ পছন্দ করতো না, তাদের কিন্তু শিল্পী হিসাবে কেউ মর্যাদা দিত না, কিন্তু এ বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে শিল্পী হিসাবে মর্যাদা দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে কিন্তু তারা লোক পোশাক শিল্পে তারা কিন্তু সরকারি অনুদান যেমন পাচ্ছে, তেমনি বাংলার মাটিতে কিন্তু লোকগীতির আবার নতুন করে প্রচার হয়েছে, লালন গীতির নতুন করে প্রচার হয়েছে। আজকে আপনার মিডিয়ারা তাদের স্থান দিয়েছে। আপনি বড় বড় টিভি চ্যানেল, কেন বড় বড় জায়গায় দেখুন, সেখানে কিন্তু আজকে কীর্তনের নতুন করে ভাবনা এসেছে। আজকে বড় বড় প্রোগ্রামে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারছে। এই যে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত নিয়ে এসছে। আজকে মাটি উৎসবের মাধ্যমে কি বোঝাচ্ছে? মাটি উৎসবের মাধ্যমে আপনি কৃষককে সংগঠিত করতে পারছেন। কৃষক সারা বছর কর্ষণ করে তার ক্ষেতে ফসল ফলাবে, আর সেই ফসল থেকে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষ আমরা ভরণ পোষণ করব, আমাদের খাদ্যাভাব তারা মেটাবে। কিন্তু তাদেরও তো একটা আনন্দ উৎসব, একদিন একটু রিল্যাক্স করার ইচ্ছা হয়। তা সেই মাটি উৎসবের মাধ্যমে কিন্তু আমরা কৃষককে কাছে নিয়ে এসেছি। আজকে দেখুন, বিভিন্ন মৎস্য প্রাণী সম্পদ বিকাশের মাধ্যমে আমরা যারা মৎস্যজীবী আছে তাদেরকে আমরা কাছে নিয়ে এসেছি। এইরকমভাবে লোক সংস্কৃতির সমস্ত শ্রেণীর মানুষকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু এই সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা সেই পরিশ্রমের সঙ্গী এবং আমরাও চাই মানুষ পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করুক, সকলের সম্মান নিয়ে সকলে বসবাস করুক, আনন্দের মাধ্যমে, খেলার মাধ্যমে, উৎসবের মাধ্যমে সবাই বেঁচে বেড়ে উঠুক। কারোর হাড়িতে যেন ভাতের অভাব না হয়, কোনো মানুষের যেন কর্মের অভাব না হয়, কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যান। আজকে সেই রকম ব্যবস্থার জন্যই কিন্তু মা মাটি মানুষের সরকার সবসময় প্রচেষ্ট এবং তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। বাংলায় এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলা এখন আনন্দ মুখরিত বাংলা। 34 বছরের যে বাংলা ছিল সেই দুঃস্বপ্নের বাংলা এখন আর নেই। বাংলার মানুষ অনুভব করতে পারছে। তার জন্যই আপনি সামনে নির্বাচন আছে, এই নির্বাচনও দেখবেন বাংলার মানুষ মা মাটি মানুষের পাশেই আছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ আজকের সাতকাহনের তরফ থেকে, সিটিএন টিভির তরফ থেকে সুব্রত বাবুকে। দেখুন, সাতকাহন অনুষ্ঠানের আমাদের সব থেকে বাড়তি পাওনা, আর কলকাতার বুকেই তার প্রথম কবিতা সিটিএন টিভিতে প্রকাশিত হচ্ছে। পড়ছেন সঞ্চালক শ্যামল রায়। কবিতা তুমি। তুমি আমার কাছে নির্জন দুপুরের স্নিগ্ধ হাওয়া, আর শীতের সকালের মিঠে রোদ, ভরা বর্ষার ভরপুর নদী, কাল বৈশাখীর কালো মেঘ, ভোরের কোকিল, অসীম অন্তহীন নীল আকাশ, পাহাড়ের ঝর্ণা, রাতের তারা, পূর্ণিমার চাঁদ, বসন্তের বাগান,
বাউলের লালন, মেঘেদের লেখকদের কলম, মরুভূমির মরুদ্যান, তোমার হৃদয়ের অসীম টান। কবিতা, কবিতা তুমি। দেখছেন নদিয়া জেলা থেকে উঠে এসেছেন আরেক কবি, আমাদের সুব্রত ঘোষ। একদিকে পরখা রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবী, যার সকাল থেকে রাত পর্যন্ত মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ান আর মানুষের অসুবিধাকে সমাধান করার যার আপ্রাণ চেষ্টা, আর ফাঁক ফোকর পেলেও তিনি লিখে যাচ্ছেন কবিতা। আর সেই কবিতাই এখানে প্রথম প্রকাশিত হলো সিটিএন টিভিতে। দেখতে ভুলবেন না দর্শক বন্ধু, শুনুন তার মুখোমুখি আরো অনেক অনেক রোমাঞ্চকর তথ্য তিনি আমাদের জানাবেন। একটু স্বাদ বদল সঙ্গীত পরিবেশন করছেন, মুর্শিদাবাদ থেকে এসেছেন আমাদের সাত কাহনের বাড়তি পাওনা কবি সম্পাদক বিষ্ণু ঘোষ। তার কণ্ঠে শুনুন তার স্বরচিত একটি সঙ্গীত। প্রথমে দর্শক বন্ধুদের জানাই, আমি গীত রচনা করি, কিন্তু আমি গান গাইতেও জানি না বা সুরকারও নই। তবু নিজের চেষ্টায় যতটুকু পারি আপনাদেরকে শোনাচ্ছি। দাদা যখন হোলি সম্পর্কে বললেন, হোলি সম্পর্কে একটা স্বরচিত গান শোনাই প্রথমেই। আয় রে আয় দল বেঁধে আয় খেলবো আজি হোলি, আয় রে আয় দল বেঁধে আয় খেলবো আজি হোলি। হোলির দিনে হরেক পোশাক আর সংসাজিতে নেই কোজে লাজ। হোলির দিনে হরেক পোশাক আর সংসাজিতে নেই কোজে লাজ। আবার হরেক রকম আবির নিয়ে খুশির খেলা খেলি। আয় রে আয় দল বেঁধে আয় খেলবো আজি হোলি। দাপর যুগে দোল ছিল, কলি যুগে হোলি হলো। দাপর যুগে দোল ছিল, কলি যুগে হোলি হলো। আবার পরের যুগে কি বা হবে, পরের যুগে কি বা হবে, আজ সেই কথাটাই বলি। আয় রে আয় দল বেঁধে আয় খেলবো আজি হোলি, আয় রে আয় দল বেঁধে আয় খেলবো আজি হোলি। সবাই সবার আপন হব, রং দিয়ে তাই মন রাঙাবো। সবাই সবার আপন হব, রং দিয়ে তাই মন রাঙাবো। আবার আলিঙ্গনে রত হয়ে, আবার আলিঙ্গনে রত হয়ে ভেদাভেদ যাই ভুলি। আয় রে আয় দল বেঁধে আয় খেলবো আজি হোলি, আয় রে আয় দল বেঁধে আয় খেলবো আজি হোলি। ধন্যবাদ বিষ্ণুকে। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের বিষ্ণুকে। আর আমাদের সুব্রতদা বললেন হোলি সম্পর্কে তার বিস্তারিত কথা। আমি তাই মাঝে মধ্যে ভাবি, এর আগেও সুব্রত বাবু আমাদের কাছে অনেক কথা বলেছেন, অনুভূতির কথা বলেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি কিউটি বসু বলছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম। হ্যাঁ, কিউটি বসু বলছি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন? ধন্যবাদ, কিউটি বসু। ও আচ্ছা আচ্ছা, কিউটি বসু। হ্যাঁ কিউটি বসু, হ্যাঁ বলুন বলুন। দেখছেন প্রোগ্রাম? হ্যাঁ, খুব সুন্দর লাগছে প্রোগ্রাম। আচ্ছা, আপনি কি সঙ্গীত পরিবেশন করবেন না কবিতা বলবেন? আমি এখন আপাতত করছি না, আপনাদেরটা দেখ। আচ্ছা ধন্যবাদ, দেখুন আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, কল্যাণগর থেকে বলছেন তাই তো? ওকে ওকে ভাই, হ্যাঁ ভাই। কিউটি বসু। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আমরা শুনে নেব আমাদের সুব্রত দা কথা হচ্ছিল। সুব্রত, আপনি এই যে সকাল থেকে রাত পর্যন্ত এতটা পরিশ্রম করেন, একদিকে সংসারের সমস্ত কিছু আপনাকে দেখতে হয়, কথা হচ্ছিল আপনার সঙ্গে আমাদের বৌদি অর্পিতা ঘোষ আপনার সঙ্গে সবসময় সহমত পোষণ করেন, আপনার সঙ্গে থাকেন, এবং সব থেকে আপনার আদরের কন্যা সানন্যা ঘোষ, যে আপনাকে সর্বদা আপনাকে উৎসাহিত করে। হ্যাঁ, এই পারিবারিক বিষয়টি একটু জানতে চাইবো, যে পরিবারকে সামাল দিয়ে, পরিবারকে ভালোবেসে আপনি এই সমস্ত কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছেন, একটু অনুভূতির কথা বলুন। না, বিষয়টা হচ্ছে আমার পরিবার, আমার ওয়াইফ, আমার মা আছে, আমার আদরের কন্যা, অবশ্যই খুব কাজ, মানে কি বলবো, সানন্যা, সেও আমার আর একটা মা, ঠিক আছে। আমার পরিবারের টোটাল সকল সদস্য এবং আমার ভাই বোন দিদিরা যারা আছে, আমার কাকা কাকিমা, আমরা সবাই একসাথেই বসবাস করি। আমাদের খুব যৌথ পরিবার, বড় পরিবার। আমাদের পরিবারের প্রত্যেকের সহযোগিতা আমি পেয়েছি,
সবাই আমাকে যথেষ্ট স্নেহ করে, ভালোবাসে, এবং আমি যে মানুষের সেবা করি, মানুষের কাজ করি, সেটা আমাকে প্রথম দিকে পরিবার থেকে একটু অসুবিধা হতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিবারের সকলে অনুভব করতে পারলেন, তারা বুঝতে পারলেন এবং তারা আমাকে সহযোগিতা করার এখন এটা আমার কাছে একটা নেশা। আচ্ছা, এবং এই নেশায় আমি এতটাই মত্ত, এতটাই পাগল হয়ে যে আমার একটা অসুবিধা হয় না। বাড়ির লোক এটা বুঝে নিয়েছে, বুঝে নেওয়ার পরে তারাও এখন সহযোগিতায় করে। একদম একদম ঠিক আছে? হ্যাঁ, বৌদি সমস্ত রকম সহযোগিতা আমরা করে করে থাকছি থাকছে। এবং মেয়েও এগিয়ে আসছে, আমাদের সারণ্যাও এগিয়ে আসছে আগিয়ে আপনার আসছে দিকে। আমার সাথে। একদম একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, এই যে আপনি আজকে নতুন আবিষ্কার হলো এই কবিতাটাও আবার কখন আপনি সৃষ্টি করেন? কবিতার জন্মগুলো কিভাবে হচ্ছে? দেখেন, আবার? এটা কিন্তু অ্যাকচুয়াল আবেয়ার, এটা আবার মানে কি বলবো, কবিতা আমি লিখি না, এটা শখের কবিতা। এটা আপনার অমিতাভ আমার বন্ধু, ও ভালো কবিতা লেখে, তা একদিন ওর সাথে আমি গল্প করছিলাম। তা দুপুরবেলা অফিসে হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট পাই, বিশ্রাম পাই, বসে থাকি ফাঁকা সময়, তখন মনে হয় 2-1টা লিখি। এরকম অনেক লেখা আমার কাছে আছে যেগুলো হ্যাঁ, লিখুন সুব্রত, আপনি কবিতা লিখুন। আপনার কবিতার অনেক অনুভূতি আছে, কবিতার অনেক বিষয় বস্তু রয়েছে। আমার স্কুল ম্যাগাজিনে আছে, আমি কলেজ ম্যাগাজিনও লিখেছি, ক্লাব ম্যাগাজিনও লিখেছি। এর আগে প্রবন্ধ আকারে লিখতাম, কিন্তু কবিতাটা আমি লিখিনি। এটা আপনি আজকে পাঠ করলেন, তাহলে এটা আমাদের বাড়তি পাওনা, সিটিএন টিভির তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। আপনি কবিতা লিখুন এবং আরো আগামী দিন কবিতা শুনবো। বিষ্ণু, কবিতা শোনাও আমাদের। এখন আধুনিক গান রচনা শোনাচ্ছি। তাড়াতাড়ি করবে। এ চাঁদ তুমি দূরে থাকবে মেঘের পরে, তোমাকে তাই দেখি মন ভরে। এ চাঁদ তুমি দূরে থাকবে মেঘের পরে, তোমাকে তাই দেখি মন ভরে। আলো নিয়ে আকাশেতে কেন ভেসে যাও, কার আশাতে বসে থাকা কিবা তুমি চাও। আলো নিয়ে আকাশেতে কেন ভেসে যাও, কার আশাতে বসে থাকা কিবা তুমি চাও। তোমার প্রেমের ছোঁয়া লেগে থাকি যে দূরে, এ চাঁদ তুমি দূরে থাকো মেঘের পরে, তোমাকে তাই দেখি মন ভরে। পূর্ণিমাতে দেখেছি গো তোমার ওই মুখ, আমাকে কাঁদিয়ে তুমি পেয়েছো কি সুখ। পূর্ণিমাতে দেখেছি গো তোমার ওই মুখ, আমাকে কাঁদিয়ে তুমি পেয়েছো কি সুখ। তোমার জীবন আমার গানে ভরবো যে সুরে, এ চাঁদ তুমি দূরে থাকো মেঘের পরে। ধন্যবাদ আমাদের বিষ্ণুকে। আমরা শুনে নেব আমাদের মধ্যমণি সুব্রত ঘোষ থেকে আরো তার কিছু অনুভূতির কথা। বলছেন সুব্রত ঘোষ। বিষয়টা হচ্ছে, আমরা কবিতা বলুন, আমার ভাই বিষ্ণু এখানে যে গান করছে, আজকে বিষ্ণু খুব ভালো কবিতা লেখে এবং ও একটা কাগজ সম্পাদনা করে। আমরা যারা আছি গ্রামের মানুষ, আজকে গ্রাম থেকেই কিন্তু যত বড় বড় শিল্পী দেখবেন, লেখক, কবি সবই উঠে এসেছে তারা। তা এরা আজকে যেভাবে পরিশ্রম করছেন, আপনি যেভাবে মানে সঞ্চালনা করছেন, আপনাকেও থ্যাঙ্কস দিচ্ছি। আজকে আমাদের চ্যানেলে বসেই ভালো লাগলো। আর আমাদের অনুভূতি বলতে একটা কথা, আমি এর আগেও বলেছি আপনাকে সাতকাহন অনুষ্ঠানে, আজকের যেটা আমার অনুভূতি, যেটা খুব পরিষ্কার কথা, যে পশ্চিমবঙ্গে বর্তমান যা রাজনৈতিক প্রেক্ষাপট, এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সকলকে কাজ করার যে অধিকার, সেই অধিকার কিন্তু বর্তমান আমরা দিয়েছি এবং মানুষ তার নিজের কাজ নিজে করতে পারছে। মানুষকে কিন্তু অফিসে গিয়ে এখন ফেরত আসতে হচ্ছে না, তার বিভিন্ন সমস্যা নিয়ে তাকে কিন্তু আর ভুগতে হচ্ছে না। তাই বাংলার মানুষ এই শান্তিটাই চাই। বাংলার মানুষ, আজকে পশ্চিমবঙ্গের মানুষ সকলে মিলে আজকে যে শান্তির বাতাবরণ নিয়ে শান্তি রাজত্বে বাস করছে, নিজের কাজ নিজে করছে, মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে, মানুষের খাদ্যসাথী থেকে শুরু করে, সবুজ সাথী, বিভিন্ন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে বাংলার মানুষ যে সুফল পাচ্ছে, এই সুফলের যে অনুভূতি, সেই অনুভূতি আগামী লোকসভা নির্বাচনে পড়বে, এই বিশ্বাস, এই আশা রাখছি। এবং আজকের এই অনুষ্ঠানে সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ। আজকের সাতকাহন অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছিলাম নদিয়ার বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ সুব্রত ঘোষকে এবং মুর্শিদাবাদ থেকে এসেছিলেন কবি বন্ধু আমাদের বিষ্ণু ঘোষ।
আমাদের সিটিএন টিভির তরফ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন। দর্শক বন্ধু ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।